আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি বেনজির পাপিয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার, শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল, বিজিবি, রাজশাহী। কেমন আছো তোমরা? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছো তোমরা এবং করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে। দেখো, আজকে আমি একটা বিষয় বলতে চাই যে আমরা প্রতিনিয়ত কি করি, প্রশ্ন করে থাকি, তাই না? এই প্রশ্ন সাধারণত আমরা ইয়েস নো কোশ্চেনে করে থাকি, বা ডাব্লিউএস কোশ্চেনে করে থাকি, বা ট্যাগ কোশ্চেনে করে থাকি। হ্যাঁ, তো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমাদের আজকের আলোচনার টপিক কি? ট্যাগ কোশ্চেন। শিক্ষার্থীরা যারা নবম দশমে আছো, তোমাদের জন্য এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরই তোমাদের এই ট্যাগ কোশ্চেন থেকে 5 মার্কসের প্রশ্ন হয়। ঠিক আছে? এছাড়াও তোমরা যখন কনভারসেশনে যাবে তখনও তোমাদের কিন্তু এই ট্যাগ কোশ্চেনটার প্রয়োজন হয়। হ্যাঁ, তো আমি তোমাদের বলবো যে ট্যাগ কোশ্চেনটা আমি খুব সহজভাবে ভেঙে ভেঙে তোমাদের কাছে উপস্থাপন করছি, যেন তোমরা খুব সহজে এটা আয়ত্ত করতে পারো, কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটা টপিক যে আমাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে আমরা যে পরীক্ষাতে বসবো সেই পরীক্ষাতেও এখান থেকে 5 মার্কসের কোশ্চেন হয়। ঠিক আছে? তো প্রথমে আমি বলতে চাই যে ট্যাগ কোশ্চেন নিয়ে যেহেতু আলোচনা করব, আমাদের যেহেতু আলোচনার টপিক আজকে ট্যাগ কোশ্চেন, তো এই ট্যাগ কোশ্চেনের নিয়ে আলোচনা করতে গেলে আমি প্রথমেই বলতে চাই যে ট্যাগ কোশ্চেন কাকে বলে। প্রথমেই আমি বলতে চাই শিক্ষার্থীরা যে ট্যাগ কোশ্চেন অর্থ জুড়ে দেয়া। ট্যাগ কোশ্চেন অর্থ কি বললাম? জুড়ে দেয়া। যেমন কোনো বক্তা যখন কোনো কিছু সম্পর্কে বক্তব্য দেয়, বা কোনো বক্তা যখন বক্তব্য দেয়, সেই বক্তব্যর প্রতি সমর্থন পাওয়ার জন্য তোমার আদেশ হতে পারে, বিবৃতিমূলক হতে পারে, নিষেধমূলক হতে পারে, বাক্যের শেষে যে ছোট প্রশ্নটা জুড়ে দেয় সেটাই মূলত হচ্ছে ট্যাগ কোশ্চেন। অর্থাৎ কথোপকথনের সময় তোমার বক্তা যে বক্তব্যটা দিল তার প্রতি অনুমোদন বা স্বীকৃতি লাভের জন্য বা স্বীকৃতি লাভের উদ্দেশ্যে যে তোমার অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট বা নেগেটিভ স্টেটমেন্ট এর শেষে, অর্থাৎ অ্যাফার্মেটিভ স্টেটমেন্টও হতে পারে, নেগেটিভ স্টেটমেন্টও হতে পারে, অর্থাৎ অ্যাফার্মেটিভ বা নেগেটিভ স্টেটমেন্টের শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয়। কি প্রশ্ন দেওয়া হয়? ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয়, তাকেই ট্যাগ কোশ্চেন বলে। হ্যাঁ, এখন এই ট্যাগ কোশ্চেন হচ্ছে তোমার হয় দুইভাবে। একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর তোমার হবে ট্যাগ কোশ্চেন, এবং তোমার হচ্ছে নেগেটিভ এর হবে ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, তো আমরা প্রথমে একটা কথা মনে রাখতে হবে, যদি অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন হয় তাহলে তার উত্তরে যে ট্যাগ কোশ্চেনটা দিব সেটা হবে তোমার নেগেটিভ ফর্মে। আর যদি অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন হয় তাহলে তার ট্যাগ কোশ্চেনে আমরা দিব নেগেটিভ ফর্মে। আর যদি প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ ফর্মে হয় তাহলে তার উত্তর দিব আমরা অ্যাফার্মেটিভ ফর্মে। আমি আবারও বলছি, একটু খেয়াল করো যে আমাদের যে সেন্টেন্সটা থাকবে, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তার উত্তর হবে নেগেটিভ ফর্মে। ঠিক আছে? অর্থাৎ না বোধকে। আর যদি নেগেটিভ মানে আমাদের প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে তার উত্তর হবে অ্যাফার্মেটিভ ফর্মে, অর্থাৎ তার বিপরীত ফর্মে উত্তরটা হবে। ঠিক আছে? কি বললাম? বিপরীত ফর্মে উত্তরটা হবে। এবং প্রথমেই বলে দিয়েছি যে এটা কিন্তু ছোট প্রশ্নে জুড়ে দেওয়া হবে। এখন আমরা যে ট্যাগ কোশ্চেন সম্পর্কে বললাম যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইভাবে ট্যাগ কোশ্চেন করা যায়, তো আমরা আজকে তোমাদের নেগেটিভ ট্যাগ কোশ্চেন নিয়ে একটু আলোচনা করতে চাই। ঠিক আছে? আমি তোমাদের প্রথমেই বলবো তোমরা খুবই মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসবে এবং মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ক্লাসটা দেখবা এবং প্রতিটা ক্লাস দেখবা, তাহলে আমার বিশ্বাস
তোমাদের যে ট্যাগ কোশ্চেন নিয়ে ভয় বা জড়তা বা যে ভুলগুলো করো সেগুলো অবশ্যই তোমরা এখান থেকে ওভারকাম করতে পারবে আমার বিশ্বাস। তো ঠিক আছে শিক্ষার্থীরা, লেটস গো, আমরা ক্লাসে চলে যাই। তো আমি প্রথমেই বলতে চাই যে হ্যাঁ, আমি এখানে একটা কথা প্রথমে বলতে চাই যে আমরা যে নেগেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করব তার কিছু নিয়ম আছে। প্রথমে হচ্ছে প্রদত্ত বাক্যটি তোমার সম্পূর্ণ লেখার পরে তার শেষে একটা কমা বসবে। কি বললাম? প্রদত্ত সেন্টেন্সটি লেখার পরে তার শেষে একটা কমা বসবে এবং প্রদত্ত সেন্টেন্স লেখার পরে কমা দেওয়ার পরে তারপরে একটা সাহায্যকারী ভার্ব বসবে। তারপরে একটা কি বসবে? সাহায্যকারী ভার্ব বসবে। এরপরে দেখো প্রদত্ত সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে অবশ্যই তার প্রোনাউন ফর্ম বসবে। কি বললাম? যে আমি প্রদত্ত যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা অবশ্যই তোমার প্রোনাউন ফর্মে হবে, ঠিক আছে? এবং শেষে হচ্ছে তোমার প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেশন মার্ক দিতে হবে। কি বললাম? প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেশন মার্ক দিতে হবে। শিক্ষার্থী, প্রথমে আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদের একটু আমি বোঝাতে চাই, তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, does not go to school. He does not go to school. Does he? দেখো শিক্ষার্থী, প্রথমে আমাদের প্রদত্ত সেন্টেন্সটা হচ্ছে কিন্তু এই পর্যন্ত। প্রদত্ত সেন্টেন্স কোনটা? এইটা। তাহলে কি হলো? হি ডাজ নট গো টু স্কুল। তারপরে কি দিয়েছি? আমি প্রথমেই বলেছি যে প্রথমে প্রদত্ত সেন্টেন্সটা লিখতে হবে, তারপরে কি দিতে হবে? কমা দিতে হবে। দেখো আমি প্রথমে প্রদত্ত সেন্টেন্সটা লিখেছি, তারপরে কি দিয়েছি? কমা দিয়েছি, ঠিক আছে? এই কমা দেওয়ার পরে আমরা কি লিখেছি? সাহায্যকারী ভার্ব দিয়েছি। সাহায্যকারী ভার্ব দিয়েছি এবং এখানে আমি কি লিখেছি? যে সাহায্যকারী ভার্ব দেওয়ার পরে দেখো আমি সাবজেক্টটা প্রোনাউন ফর্মে বসাইছি, ট্যাগ কোশ্চেনটা প্রোনাউন ফর্মে বসাইছি। অর্থাৎ এইখানে অলওয়েজ যেটা থাকবে সেটা হচ্ছে প্রোনাউন ফর্মে বসবে এবং তারপরে আমি একটা কি দিয়েছি? দেখো ইন্টারোগেশন মার্ক। হ্যাঁ, আমি তোমরা কি বুঝতে পেরেছো? একটু খেয়াল করো। হি ডাজ নট গো টু স্কুল, এটা হচ্ছে তোমার প্রদত্ত সেন্টেন্স বা সেন্টেন্সটা সম্পূর্ণ লেখার পরে আমরা কি ব্যবহার করেছি? একটা কমা ব্যবহার করেছি। কমার পরে আমরা সাহায্যকারী ভার্ব বসাইছি ডাজ, তারপরে আমরা প্রোনাউন বসিয়েছি। হ্যাঁ, তো আমরা দেখো এই নিয়মগুলোই কিন্তু বলছিলাম যে আমরা যে ট্যাগ কোশ্চেন নেগেটিভ ফর্মের যে ট্যাগ কোশ্চেন করব তার কিছু নিয়ম আছে এরকম। তারপরে একটু খেয়াল করো, কামিয়াব does not like football. Does he? দেখো এখানে আমি কি বললাম? এক্সাম্পল দিলাম। কামিয়াব ডাজ নট লাইক ফুটবল। কামিয়াব ডাজ নট লাইক ফুটবল। ডাজ হি? হ্যাঁ, তো এভাবে আমরা কি করতে পারি? যে ট্যাগ কোশ্চেনটা আমরা এভাবে দেখো, উত্তরটা আমার কিন্তু এইটা নেগেটিভ ফর্মে আছে যেহেতু এখানে ডাজ নট আছে, তাহলে আমরা ট্যাগটা করেছি কিভাবে? কিন্তু অ্যাফার্মেটিভ ফর্মে, ডাজ হি, ঠিক আছে?
এভাবে আমরা কি করতে পারি, তোমার হচ্ছে ট্যাগ কোশ্চেনগুলো করতে পারি। এখন একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমি এই যে এখানে যে সাহায্যকারী ভার্ব বসাইছি, প্রথম কথা হলো যে ইংরেজিতে সাধারণত তোমার এখানে আমি বললাম যে এখানে আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। এই সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্বগুলোকে কি বলা হয়, অপারেটর বলা হয়। তো ইংরেজি ভাষায় বা ইংরেজিতে 24টি তোমার হচ্ছে অপারেটর আছে। এরকম কয়টি অপারেটর আছে? 24টি অপারেটর আছে। এর মধ্যে 11টি হলো সাধারণ, কি বললাম, এর মধ্যে হচ্ছে 24টি এর মধ্যে তোমার 11টি হলো সাধারণ অক্সিলারি ভার্ব, আর বাকি তোমার 13টি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এখন শিক্ষার্থী আমার বলতে কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে এটা সত্যি যে আমাদের দেশের এখনও অনেক শিক্ষার্থী নবম দশমে আছো, কিন্তু অক্সিলারি ভার্ব সম্পর্কে সঠিক ধারণা নাই। হ্যাঁ, তো আমি এই ট্যাগ কোশ্চেন করার সাথে সাথে, যেহেতু আমাদের ট্যাগ কোশ্চেন করার সঙ্গে অক্সিলারি ভার্বের একটা বিশেষ ভূমিকা আছে, সেক্ষেত্রে আমরা কি করব, যে এই যে অক্সিলারি ভার্ব বা এই যে আমাদের 24টা অপারেটর ব্যবহারের কথা বলা হয়েছে, এই 24টা অপারেটর সম্পর্কে জানব। ঠিক আছে, এখন যে 24টা অপারেটর আছে আমি সে নিয়ে একটু তোমাদের লিখব। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই একটু খাতা কলমে উঠাবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এবং আমার বিশ্বাস আজকে যে 24টা অপারেটর আছে, সেই অপারেটর গুলো যদি তোমরা খাতা কলমে লিখে নাও, তাহলে এবং যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমি বিশ্বাস করি যে তোমাদের আর অক্সিলারি ভার্ব নিয়ে কোনো কনফিউশন থাকবে না এবং কখনো ভুলবে না। তোমরা একটু মনোযোগের সঙ্গে দেখো প্লিজ। হ্যাঁ, তো এখন একটু খেয়াল করো যে আমি বলেছি যে কয়টি অপারেটর আছে বা অক্সিলারি ভার্ব আছে। আচ্ছা, দেখো আমি কতটি লিখেছি, 24টা অক্সিলারি ভার্ব আছে। এখন একটু খেয়াল করো, এর মধ্যে হচ্ছে 11টি সাধারণ, 11টি সাধারণ ভার্ব। হ্যাঁ, তাহলে আমাদের কয়টা অক্সিলারি ভার্ব আছে বা অপারেটর আছে? 24টি। এর মধ্যে 11টি কি আছে? 11টি সাধারণ অক্সিলারি, আর হচ্ছে 13টি হচ্ছে তোমার মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এখন আমরা এই যে 11টি সাধারণ অক্সিলারি ভার্ব, এই 11টিও চিনে নিব। আবার এখানে আমরা যে মডাল 13টি অক্সিলারি ভার্বের কথা বলেছি, আমরা সেটাও কি করব, দেখে নিব। ঠিক আছে, তো আমরা সেই লিস্টটা একটু এখন দেখব, এবং তোমরা প্লিজ শিক্ষার্থী একটু কষ্ট হলেও খাতা কলমে লিখে নিবা, কেমন? তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, ভার্ব টু বি, এটা কতটা হচ্ছে? দেখো 5টি। ভার্ব টু বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার 5টি। ভার্ব টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড কয়টি? 3টি। ভার্ব টু ডু,
3টি। মেমাইট 2টি। তাহলে দেখো 5 3 8, 8 3 11, 11 আর 2 13, 15, 17, 19, 19 5 কত 24, তাহলে 24টি। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এই যে আমরা এখানে ট্যাগ কোশ্চেনে যে 24টি অপারেটর এর কথা বলেছি বা 24টি অপারেটর ব্যবহার করব, সেই 24টি অপারেটর সম্পর্কে এখানে বলেছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এখানে অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব এ সম্পর্কে সঠিক ধারণা পাবে। তো এই অক্সিলারি ভার্ব সম্পর্কেও দুঃখজনক বিষয় হলেও সত্য যে আমাদের অনেক স্টুডেন্টেরই সঠিক ধারণা নাই বা আমরা প্রশ্ন করলে উত্তর দিতে পারি না। তো আশা করি যে এখানে থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে এই 24টি অপারেটর নিয়ে। হ্যাঁ, তো প্রথমে দেখো ভার্ব টু বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কয়টা 5টি। তারপরে ভার্ব টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড 3টি। তারপরে দেখো ভার্ব টু ডু, ডু, ডাজ, ডিড 3টি। এরপরে দেখো মডাল অক্সিলারি ভার্ব আবার আছে 13টি, সেগুলো শ্যাল, শুড 2টি, উইল, উড 2টি, ক্যান, কুড 2টি, মে, মাইট 2টি এবং ডেয়ার, নিড, মাস্ট, অট টু এবং ইউজ টু এই 5টি। তো এই সব মিলে আমাদের কতটি আসছে 24টি। অর্থাৎ আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের অবশ্যই এই 24টি অপারেটর সম্পর্কে একদম সঠিক ধারণা থাকতে হবে এবং আমাদের মনে রাখতে হবে। আমি আশা করি শিক্ষার্থী তোমরা এই টপিকটা ক্লিয়ার হয়েছ। তো আমরা এর নেক্সট টপিকে যাব। যেহেতু আমরা কি করছিলাম, নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, আমরা সেখানে আবার চলে যাব। কেমন? দেখো শিক্ষার্থীরা, আমরা যখন নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করব তখন স্টেটমেন্টের মধ্যে বিশেষ কিছু শব্দ যদি থাকে তাহলে আমরা সেই শব্দ দেখে ধরে নিতে পারবো এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, কি বললাম যে আমরা স্টেটমেন্টের ভিতরে কিছু শব্দ যদি দেখি, সেই বা কিছু ওয়ার্ড যদি দেখি, যে ওয়ার্ডগুলো দেখেই আমরা বুঝতে পারবো এটা নেগেটিভে আছে। ঠিক আছে, প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ। তো আমরা সেটা সম্পর্কে একটু জানবো যে আমাদের সেই শব্দগুলো কি। দেখো, যেমন নেভার,
নেভার, নো ওয়ান, তারপরে নো, তারপরে নান, নো নান, নো ওয়ান, নো নান, নোবডি, নোবডি, নেইদার, নাইদার, নাথিং, নাথিং, barely, hard, rarely, scarcely, scarcely, seldom, hardly, hardly, ever, few, little ইত্যাদি। একটু খেয়াল করো, প্রদত্ত যে সেন্টেন্স থাকবে বা যে স্টেটমেন্ট থাকবে, যদি সেই স্টেটমেন্টের মধ্যে নেভার, নো ওয়ান, নো নান, নোবডি, নাইদার, নাথিং, বেয়ারলি, হার্ড, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, হার্ডলি, এভার, ফিউ, লিটিল ইত্যাদি যদি ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলো স্টেটমেন্টের মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা এটা ধরে নিব এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, এটা কি বললাম, এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। তো নেগেটিভ স্টেটমেন্ট যদি আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে দেখি যে এটা নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, যে নেগেটিভ স্টেটমেন্ট দেখলে আমরা সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্মে ট্যাগ কোশ্চেনটা করব। কি ফর্মে করব? অ্যাফার্মেটিভ ফর্মে ট্যাগ কোশ্চেনটা করে ফেলব। তাহলে আমরা একটু এক্সাম্পল হিসাবে দেখি যে উৎস রেয়ারলি প্লেস হকি, ডাজ হি। দেখো আমরা এক্সাম্পল দিচ্ছি, কি বললাম, উৎস রেয়ারলি প্লেস হকি, ডাজ হি। তাহলে আমরা দেখো এই রেয়ারলিটা দেখে কিন্তু বুঝতে পারলাম কি, যে এখানে কি দেয়া আছে, এই রেয়ারলিটা দেখে আমরা বুঝতে পারলাম যে এই স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা কি, নেগেটিভ স্টেটমেন্ট। তো নেগেটিভ স্টেটমেন্ট যেহেতু দেয়া আছে, তাহলে তার উত্তরটা অবশ্যই আমাদেরকে অ্যাফার্মেটিভ ফর্মে করতে হবে। তাই আমরা কি করলাম, ডাজ হি। আমরা আর একটা এক্সাম্পল দেখি, উদয় hardly comes here, does he। দেখো এখানে এই যে হার্ডলি, এই হার্ডলি দেখে কিন্তু দেখো উদয় হার্ডলি কামস হিয়ার, ডাজ হি, এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারলাম কি, এটা হচ্ছে তোমার এই স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ। তাহলে তার উত্তর করতে হবে আমাকে কি দিয়ে, তোমার হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্মে। তাই আমি করে ফেলেছি ডাজ হি। আবার আরেকটা জিনিস, আরেকটা এক্সাম্পল খেয়াল করো, সরণি নেভার টেলস এ লাই, ডাজ সে। তাহলে আমরা দেখো শিক্ষার্থীরা এভাবে যদি নেগেটিভ সেন্টেন্সের ট্যাগগুলো করি, এবং এই ওয়ার্ডগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ এই ওয়ার্ডগুলো বোঝানো মানে সেটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, যদি স্টেটমেন্টের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে আমরা জানবো যে স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ। তখন তার আমার ট্যাগ করতে হবে কি, হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্মে। ঠিক আছে, তো শিক্ষার্থী আমি তোমাদের বলছি
তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো এবং তোমাদের আমার কাছ থেকে যে ধরনের এক্সপেকটেশান অনেকে আমাকে ফেসবুকে জানিয়েছো, আমি চেষ্টা করছি তোমাদের কথা মাথায় রেখে ক্লাসগুলো সাজানোর, এবং আমি চেষ্টা করছি আন্তরিকভাবে যে খুবই সহজ করে তোমাদের এই গ্রামার সেক্টরটার সব মানে প্রত্যেকটা টপিকগুলোকে ভেঙে ভেঙে বোঝানোর, যেন তোমার জন্য টপিকটা অনেক ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়, এবং এই যে গ্রামার পড়তে গেলে যে ভীতি, সেই ভীতিটা যেন তোমাদের কেটে যায়। তো শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।